আসসালামু আলাইকুম। মাকতুব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। পাঠে আছি আমি নুহা। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি হুমায়ুন আহমেদের বিখ্যাত উপন্যাস অপেক্ষা এর দ্বিতীয় পর্ব। গত পর্বে আমরা জেনেছি আমাদের গল্পের চরিত্র হাসানুজ্জামান নিখোঁজ এবং তার পরিবারের সকলে তাকে খোঁজ করছেন। তবে চলো আজকে গল্পটির বাকি অংশ জেনে নেওয়া যাক। রাত তো মেলা হয়েছে। জি। তুমি ভাত খাইছো? জি না। যাও তুমি গিয়ে ভাত খাও, চিন্তার কিছু নাই। পুরুষ মানুষ 2-1 রাত দেরি করেই, এইটা নিয়ে চিন্তার কিছু নাই। বন্ধু বান্ধবের বাড়িতে গিয়ে তাস খেলতেছে। ও তাস খেলে না মা। খেলে না বললে যে কোনোদিন খেলবো না এমন কোনো কথা নেই। বিলাই আর পুরুষ মানুষ এই দুই জাতের কোনো বিশ্বাস নাই, দুইটাই সুকসুকানি জাত। যাও ভাত খাইতে যাও, আমি বসতাছি। যাও কইলাম। সুরেয়া রান্নাঘরের দিকে রওনা হলো। রান্নাঘরে না যাওয়া পর্যন্ত তার শাশুড়ির এই একটা বিষয় নিয়েই কথা বলতে থাকবেন। ভাত খাও, ভাত খাও। গ্রামের মানুষদের কাছে ভাত খাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। ইমনকে রাতে খাওয়ানোর সময় সুরেয়ার প্রচণ্ড খিদে পেয়েছিল। খিদের যন্ত্রণায় নাই পাক দিচ্ছিল। এখন একেবারেই খিদে নেই এবং বমি বমি ভাব হচ্ছে। 1 গ্লাস লেবুর শরবত বানানো যায়। ঘরে আর কিছু থাকুক না থাকুক লেবু আছে। ইমনের বাবা লেবু ছাড়া ভাত খেতে পারেন না। গরম গরম ভাত লেবু দিয়ে খান। পাতে যখন ভাত দেওয়া হয় তখন সেই ভাতে ফ্যান মাখা থাকতে হবে। ফ্যান ভাত থেকে ধোয়া উঠতে হবে। এমন গরম ভাত মানুষ কপ কপ করে কিভাবে খায় কে জানে। সুরেয়া চুলা ধরালো। রাতের বেলা হাসান যখন বলে ভাত বাড়ো, খিদা লেগেছে, তখনই সে চুলা ধরিয়ে আধা পট চাল দিয়ে দেয়। হাসানের হাত মুখ ধুয়ে টেবিলে খেতে আসতে আসতেই চাল ফুটে যায়। আজকের অবস্থা ভিন্ন। ভাত রাঁধা থাকুক, কিছু একটা নিয়ে ব্যস্ত থাকা। ভাত রাঁধাতেও কিছু সময় লাগবে। আকলিমা বেগম মেঝেতে পা ছড়িয়ে বসেছেন। তিনি চেয়ারে বসতে পারেন না, খাটে বসতে পারেন না। রাতে ঘুমাবার সময়ও মেঝেতে চাদর বিছিয়ে ঘুমান। সুরেয়া মেঝেতে মশারি খাটিয়ে দিতে চেয়েছে, তিনি রাজি হননি। মশারি নাকি তাকে কামড়ায় না। বুড়া মানুষের রক্তে কোনো টেস্ট নাই গো বৌমা, শরীরে মশা ঠিকই বয়, কামড় দেয় না। আজ আকলিমা বেগমকে মশা কামড়াচ্ছে। তিনি এর মধ্যে কয়েকটা মশা মেরে ফেলেছেন। মৃত মশাগুলি জড়ো করেছেন যেন এরা মহামূল্যবান কোনো প্রাণী, এদের মৃতদেহগুলির প্রয়োজন আছে। আকলিমা বেগমের বুক ধড়ফড় করছে। এত রাত হয়ে গেল, ছেলে বাসায় ফিরছে না কেন? এই বয়সে সবচেয়ে খারাপটাই আগে মনে হয়। ভয়ঙ্কর কিছু ঘটে গেছে কি? আজকে কি ভয়ঙ্কর রাত? তার 70 বছরের জীবনে অনেক ভয়ঙ্কর রাত এসেছে এবং চলেও গেছে। হাসানের বাবার মৃত্যুর কথাই ধরা যাক। কবুতরের খুপড়িতে হাত দিয়েছে, কবুতর ধরবে। নতুন আলো দিয়ে কবুতরের মাংস রান্না হবে। হাত দিয়ে হাত টেনে নিল, রাঙা বউ ইঁদুর কামড় দিয়েছে। কবুতরের বাসাত ইঁদুর না, ইঁদুর না, সাপ, বিরাট এক সাপ। তাদের চোখের সামনেই কবুতরের খোপ থেকে বের হয়ে এলো। দুজনই হতভম্ব। আকলিমা বেগম দিশা হারালেন না। সঙ্গে সঙ্গেই পাটের কোষ্টা দিয়ে হাত বাঁধলেন। ওঝা আনতে লোক পাঠালেন। কালা গরুর দুধে হাত ডুবিয়ে রাখলেন। সাদা বর্ণের দুধ যদি কালচে হয়ে যায় তাহলে বুঝতে হবে জীবনের আশা নেই। দুধ কালচে হলো না। আকলিমা বেগম আশায় আশায় বুক বাঁধলেন। ওঝা এসে পড়ল দুপুরের মধ্যে। ঘণ্টাখানিকের ঝাড়ফুঁকের পর বাঁধন খোলা হয়। মানুষটা শান্তির নিঃশ্বাস ফেলে বলল, হাত জ্বলিয়া যাইতেছে, এখন ব্যথা কমছে। পানি খাবো বউ, পানি দাও। পানি আনা হলো। পানি গ্লাস হাতে নিয়ে মুখে দেবার আগেই লোকটা মারা গেলেন। এইসব কথা আকলিমা বেগম মনে করতে চান না, তবু মাঝে মধ্যেই মনে পড়ে। লোকটা পানি খেয়ে মরতে পারল না। ভরা গ্লাস হাতে নিয়ে ধড়পড় করে মারা গেল, এই দুঃখ কম কি? জগতের কোনো দুঃখই কম না। ছোট দুঃখ বড় দুঃখ সব দুঃখই সমান। আজ তার জন্য কি দুঃখে অপেক্ষা করছে কে জানে। মন শক্ত করে রাখতে হবে। বাচ্চা বউটার দিকে তাকিয়ে মন শক্ত করতে হবে। বাচ্চা মানুষ দুঃখ পেয়ে অভ্যাস নেই।
বউটাকে ভুলিয়ে ভালিয়ে রাত পার করতে হবে। দিনের বেলা যে কোনো কষ্ট সহনীয় মনে হয়, রাতে ভিন্ন ব্যাপার। কিছু কিছু রাতকে এজন্য বলা হয় কাল রাত। কাল দিন বলে কিছু নেই, এটাও একটা আশ্চর্য ব্যাপার। তিনি তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় দেখেছেন, নরম মেয়েগুলি কঠিন বিপদ সামাল দিতে পারে, শক্ত মেয়েগুলি পারে না, চিত হয়ে শুয়ে পড়ে। এই শক্তের একটা গ্যারাইম্বা নাম আছে, চিত শক্ত। আম্মা চা নেন। আকলিমা বেগম চায়ের কাপ হাতে নিলেন। শহরে এলে তার চা খাবার রোগে ধরে। বৌমা এই ভয়ঙ্কর সময়েও চা বানিয়েছে, এটা ভালো লক্ষণ। মন শক্ত আছে, আসল বিপদ সামাল দিতে পারবে। বৌমা বাজে কয়টা? 2:25। রাত কাটতে বেশি দেরি নেই। তুমি ভাত খাইছো? তুমি ভাত খাও নাই, মিছা কথা বলছো। মুরব্বীর সাথে মিছা কথা বলা ঠিক না। যাই হোক, চেয়ার টান দিয়া আমার সামনে বও, তোমার লগে আলাপ আছে। সুরাইয়া চেয়ার টেনে বসলো। কেন জানি তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। বৌমা মন দিয়া শোনো, আমি একটা গণা গুনছি। গণার মধ্যে পাইছি হাসান ভালো আছে, কাজেই মন খারাপ করবে না, সে আসবো সকালে। কি গণা গুনছেন? সেইটা তুমি বুঝবা না, আমি পুরানকালের মানুষ, আমি অনেক গণা জানি। আকলিমা বেগম কোনো গণা জানেন না। বাচ্চা মেয়েটার মন শান্ত করার জন্য কিছু মিথ্যা কথা বলা, এই মিথ্যা বলার জন্য তার পাপ হচ্ছে, আবার মেয়েটার মন শান্ত করায় পুণ্য হচ্ছে। পাপ পুণ্যে কাটাকাটি হয়ে সমান। ইমন জেগে উঠেছে, কাঁদছে, তাকে বাথরুম করাতে হবে। সুরাইয়া ছেলের কাছে গেল। আকলিমা বেগম চায়ের কাপে চুমুক দিচ্ছেন। ছেলে ফিরছে না এই দুশ্চিন্তা তার মাথায় নেই। গনার ব্যাপারে যা বলেছেন তা সর্বৈব মিথ্যা। বাচ্চা মেয়েটাকে শান্ত করার জন্যই বলা। বউটা তাকে দেখতে না পারলেও তিনি তাকে খুবই পছন্দ করেন। মেয়েটার মনে দরদ আছে, স্বামীর জন্য সে খুবই ব্যস্ত। আকলিমা বেগমের ঘুম পাচ্ছে, তিনি বারান্দা থেকে উঠলেন। কিছুক্ষণ ঘুমালেও কাজে আসবে। সকালে কোনো ভয়ঙ্কর সংবাদ এসে উপস্থিত হয় কে জানে। ইমন বাথরুম করলো, পানি খেলো, সবকিছুই ঘুমের মধ্যে। সুরাইয়া তাকে বিছানায় শুইয়ে দিল। ঘুমের মধ্যেই সে বিড়বিড় করে কথা বলছে, আবার মাঝে মাঝে দাঁত কটকট করছে। পেটে কৃমি হয়েছে নাকি? যেভাবে চিনি খায় পেটে কৃমি হওয়া বিচিত্র না। সুরাইয়া ক্লান্ত গলায় ডাকলো, ও বাবু, ও বাবু। ইমন ঘুমের মধ্যেই বলল, কি? তোমার বাবা এখনো আসছে না কেন গো? আমার খুব অস্থির লাগছে গো সোনা। ইমন আবারও বলল, আর তখনই বারান্দায় রাখা পানির বালতি থেকে পানি ঢালার শব্দ হলো। এই শব্দ সুরাইয়ার পরিচিত শব্দ। ইমনের বাবা বাইরে থেকে এলেই প্রথমে যে কাজটা করে বালতি থেকে পানি নিয়ে পায়ে ঢালে। তার জন্য বালতি ভর্তি করে এবং একটা মগ বারান্দায় রাখতে হয়। সুরাইয়ার শরীর ঝিমঝিম করছে। ছুটে গিয়ে যে দেখবে সেই শক্তিও তার নেই। বারান্দায় যেতে ভয় লাগছে। তিনি যদি দেখে সে না, ইমনের দাদি নামাজে অজু করছেন। রাত বিরেতে অজু করা অভ্যাস। নামাজের জন্য অজু করবেন, তারপর নামাজ পড়তে ভুলে যাবেন। সুরাইয়া উঠল, বারান্দায় এসে দাঁড়ালো। ইমনের বাবা না, ফিরোজ। বালতি থেকে পানি নিয়ে পায়ে ঢালছে। ফিরোজ বলল, কি হয়েছে ভাবি, এভাবে তাকিয়ে আছো কেন? সুরাইয়া জবাব দিতে পারল না। তার মাথা ঘুরে উঠল। সে হাত বাড়িয়ে দেয়াল ধরতে চেষ্টা করলো, ধরতে পারল না। ফিরোজ ছুটে এসে ধরে ফেলার আগেই মেঝেতে পড়ে গেল। ইদানিং ফিরোজের একটা সমস্যা হচ্ছে, রিকশায় চড়তে পারছে না। রিকশায় চড়লেই মনে হয় কাঁথা হয়ে রিকশা পড়ে যাবে। সে ছিটকে পড়বে রিকশা থেকে। তাকে রাস্তা থেকে টেনে তোলার আগেই পেছনের সমগ্র বাংলাদেশ 60 টন লেখা একটি ঘাতক ট্রাক তাকে চাপা দিয়ে চলে যাবে। মৃত্যুর আগ মুহূর্তে সে পটপট জাতীয় ভুঁই ভাজার শব্দ শুনবে। শব্দটা ট্রাকের চাকার নিচে তার মাথায় খুলি ভাঙার শব্দ। মৃত্যুর আগের মুহূর্তে যে গন্ধ তার নাকে ঢুকবে সেই গন্ধটা হলো পেট্রোলের গন্ধ এবং ট্রাকের চাকার গন্ধ। শেষ দৃশ্য হিসেবে দেখবে ট্রাকের মাঠগার্ড। ফিরোজ বুঝতে পারছে
তার মানসিক কিছু সমস্যা হচ্ছে। সমস্যাটা মনে হয় বাড়ছে। রিকশায় উঠলেই সে সারাক্ষণ পিছন দিকে তাকিয়ে থাকে। এই বুঝি ট্রাক এলো। বিদেশে এ জাতীয় সমস্যা হলে লোকজন আতঙ্কে অস্থির হয়ে সাইকিয়াট্রিস্টের কাছে চলে যায়। বাংলাদেশে এর চেয়ে ভয়াবহ সমস্যা নিয়ে লোকজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো ঘোরাফেরা করে। সে যেমন করছে। ফিরোজের ধারণা সে পুরোপুরি না হলেও অস্বাভাবিক একজন মানুষ যে রিকশায় পছন্দ করে না। তারপরেও প্রায় সারাদিনই রিকশার উপর থাকে। রিকশা ভাড়া করে ঘন্টা হিসাবে। সারাদিনের জন্য ভাড়া করলে সস্তা পাওয়া যায়। সূর্যোদয় থেকে সন্ধ্যা পর্যন্ত ভাড়া 200 টাকা। দুপুরের খাবার, বিকালের নাস্তা এবং মাঝে মধ্যেই চা এই 200 টাকার বাইরে। এর মধ্যে বেশ কয়েকবার ফিরোজ সারাদিনের জন্য রিকশা ভাড়া করেছে, আজও করেছে। গত কয়েক মাস ধরে তাকে বিচিত্র সব জায়গায় অদ্ভুত সব কাজ করে যেতে দেখা যাচ্ছে। আজ দুপুর 2টায় এক ভদ্রলোকের সঙ্গে সে দেখা করবে। ভদ্রলোকের নাম রকিব। তিনি নাকি থিওফিজিক্যাল সোসাইটির সদস্য, বিখ্যাত মিডিয়াম। হারানো মানুষ সম্পর্কে অনেক কিছু বলতে পারেন। অনেকের অনেক হারানো ছেলেপুলের সম্পর্কে নির্ভুল সংবাদ দিয়েছেন। ভদ্রলোক ফ্রড না, কারণ তিনি টাকা পয়সা নেন না। তবে ফ্রড না হলেও বিরক্তিকর মানুষ তো বটেই। কয়েকদিন পর পর আসতে বলেন এবং অদ্ভুত অদ্ভুত সময়ে আসতে বলেন। দুপুর 2টা, বিকাল 3:30। ভদ্রলোক কথা বলতে পছন্দ করেন। সব কথাবার্তাতেই পরকাল, মন্ত্রতন্ত্র, ভূত প্রেত বিষয়ক। দুপুরবেলা ভূত প্রেতের কথা শুনতে ভালো লাগে না। ফিরোজ গম্ভীর মুখে শুনে যায়। গরজটা তার। গত কয়েক মাসে ফিরোজ কিছু অভিজ্ঞতা করেছে। তার ধারণা এই অভিজ্ঞতা না হলেও কোনো ক্ষতি হবে না। এই অভিজ্ঞতা হলো মানুষের মূল্য খুবই সামান্য। 10,000 টাকা হারিয়ে গেলে 20 বছর পরেও সেই টাকার শোকে মানুষ কাতর হয়। মানুষ হারিয়ে গেলে 20 দিন পরই আমরা মোটামুটি তাকে ভুলে যাওয়ার চেষ্টা করি। দ্বিতীয় অভিজ্ঞতা হচ্ছে, হারানো মানুষ খুঁজে বের করার কোনো পদ্ধতি বাংলাদেশে নেই। থানায় গেলে পুলিশ অফিসার বিরক্ত মুখে বলেন, জিডি এন্ট্রি করুন। বলেই তিনি হাই তুলেন। মানুষ হারানোর সংবাদ পুলিশের কাছে হাই তোলার মতো ব্যাপার। ফিরোজ থানার সেকেন্ড অফিসারের হাই অগ্রাহ্য করে জিডি এন্ট্রি করিয়েছিল। তারপর জিজ্ঞেস করেছিল, এখন কি? সেকেন্ড অফিসার বিস্মিত হয়ে বললেন, এখন কি মানে? জিডি এন্ট্রি তো করানো হলো, এখন আপনারা কি করবেন? আমরা অ্যাকশন নেব। কি অ্যাকশন নেবেন? কি অ্যাকশন নেব সেটা তো আমাদের ব্যাপার, আপনার কিছু না। ফিরোজ অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল, আমি আসলে জানতে চাচ্ছি নিখোঁজ মানুষের বিষয়ে আপনারা কি করেন। সব থানায় ইনফর্ম করা হয়। তারপর মানে? সব থানায় আপনারা জানালেন, তারপর থানাগুলি থেকে কি করা হয়? সেকেন্ড অফিসার বিরক্ত হয়ে বললেন, সত্যি কথা জানতে চাও? কিছুই করা হয় না। কিছুই করা হয় না? কি করা হবে? আপনার কি ধারণা থানা স্টাফ হারিকেন জ্বালিয়ে আপনার ভাইকে খুঁজতে বের হবে? খুন, ধর্ষণ, ডাকাতি দেখেই এরা কুল পায় না, মানুষ খুঁজতে বেরোবে কখন? তাহলে মানুষ নিখোঁজ হলে আমরা থানায় খবর দিই কেন? রেকর্ডের জন্য দেই। একটা রেকর্ড থাকলো। থানার রেকর্ডের গুরুত্ব অনেক বেশি। এই রেকর্ড থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস বের হয়ে আসে। এমনও তো হতে পারে যে আপনার ভাইকে খুন করে ডেড বডি গুম করে থানায় এসে জিডি এন্ট্রি করালেন, ভাই মিসিং। হতে পারে না? জি না, হতে পারে না। আপনার কাছে হতে পারে না, কিন্তু অনেকের কাছেই হতে পারে। আমার চাকরি বেশি দিন হয়নি, এর মধ্যেই এ ধরনের কেস গোটা 10 দেখেছি। বলেন কি? খুব বেশি দুশ্চিন্তা করবেন না। অল্প বয়সী মেয়েটে হারিয়ে গেলে টেনশনের ব্যাপার আছে। মেয়েরা ব্রথেলে চলে যায়, বিদেশে চলে যায়। যৌনকর্মী হিসেবে বিদেশে বাংলাদেশি মেয়েদের সুনাম আছে। কি বলছেন এসব? শুনতে খারাপ লাগছে? সত্যি কথা শুনতে সব সময় চিতার পানির মতো লাগে। চিতার পানি খেয়েছেন? না খেলে খাবেন। রবীন্দ্রনাথ ঠাকুর খেতেন। শরীরের জন্য ভালো। শরীরটা ভালো রাখুন। হেলথ ইজ ওয়েলথ। তাহলে কি ধরে নেব? আপনারা আমার নিখোঁজ ভাই সম্পর্কে কিছু করবেন না?
কিছুই ধরে নেবেন না, একটা ভালো উপদেশ দেই, শুনুন। ভাইয়ের ছবি দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিতে থাকুন। চালু পত্রিকাগুলোতে প্রতিদিন বিজ্ঞাপন দিন। খবরদার কোনো পুরস্কার ঘোষণা করবেন না। পুরস্কার ঘোষণা করেছেন কি মরেছেন, জীবন অতিষ্ঠ হয়ে যাবে। ভালো একটা উপদেশ ফি ছাড়া আপনাকে দিলাম। গত কয়েক মাসে ফিরোজ অন্যতম ও প্রধান কাজ হয়েছে উপদেশ শোনা এবং প্রতিটি উপদেশে মানার চেষ্টা করা। পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে, শুরুতে প্রতিদিন, তারপর সপ্তাহে একদিন, তারপর একটি পত্রিকায় প্রতি 15 দিনে একবার। শুধু দেশি পত্রিকায় না, এক একজনের উপদেশ শুনে কলকাতার আনন্দবাজার ও স্টেটম্যানের বিজ্ঞাপনও দিয়েছে। আরেকজন উপদেশ শুনে জাতিসংঘের মিসিং পার্সন ব্যুরোতে $20 খরচ করে নাম এন্ট্রি করিয়েছে। এরা যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল এবং শরণার্থী মিসিং পার্সনের তালিকা তৈরি করে। একজন ফিরোজকে বলল, পাসপোর্ট অফিসে খোঁজ নাও, তোমার ভাই রিসেন্টলি কোনো পাসপোর্ট করিয়েছে নাকি। মানুষের ভেতরে অনেক জটিলতা থাকে, চট করে বোঝা যায় না। আমি একজনকে জানি, ফ্যামিলি ম্যান, স্ত্রী, পুত্র, কন্যা, অসীম মমতা। হঠাৎ সে মিসিং পার্সন হয়ে গেল। পাসপোর্ট অফিসে খোঁজ নিয়ে জানা গেল সে পাসপোর্ট করিয়েছে। সেই পাসপোর্টের সূত্র ধরে জানা গেল সে চলে গেছে অস্ট্রেলিয়ায়। খুব পাকাপাকিভাবে গিয়েছে ইমিগ্রেশন নিয়ে। অন্য একটা মেয়েকে বউ হিসাবে নিয়ে গেছে। কাজেই আমার মতে পাসপোর্ট অফিসে খোঁজ নেওয়া খুবই জরুরি। অফিসিয়ালি এইসব কাজে অনেক সময় লাগে। দালাল ধরলে 1 সপ্তাহের মধ্যে জানতে পারবে। 1000 খানিকটা টাকা খরচ হবে। 1000 খানিক না, ফিরোজের 3000 টাকা খরচ হলো। 3000 টাকার বিনিময়ে জানা গেল হাসানুজ্জামানের নামে কোনো পাসপোর্ট ইস্যু হয়নি। একজন গম্ভীর মুখে বলল, মেডিকেল কলেজগুলোতে ছাত্রছাত্রীদের জন্য ডেড বডি কেনা হয়, আপনি জানেন? সাধারণত কেনা হয় বেওয়ারিশ লাশ। বেওয়ারিশ লাশের একটা ভালো মার্কেট আছে বাংলাদেশে। ওই সব জায়গায় খোঁজ নিয়েছেন? খোঁজটা নিতে হবে গোপনে, ডোন্টের মাধ্যমে। এইসব বিজনেসে অনেক হুশহাস ব্যাপার আছে। হুশহাস ব্যাপার মানে ফিশি ব্যাপার। আমার এক দূর সম্পর্কের রিলেটিভ সম্পর্কে তার চাচা তার বড় ছেলে হঠাৎ হারিয়ে যায়। ওদের টাকা পয়সার কোনো অভাব ছিল না, বিরাট ক্ষমতাবান। প্রায় তোলপাড় করে ফেলল, যাকে বলে কম্বিং অপারেশন। ছেলের ডেড বডি পাওয়া গেল শেষে। কোথায়? মেডিকেল কলেজে ডিসেকশন রুমে। ছাত্রছাত্রীরা ডেড বডি কাটাকুটি করছে। লিভার এক জায়গায়, কিডনি আর এক জায়গায়, হার্ট আর এক গামলায়। কাজেই খোঁজ খবর যখন করছেন ভালো মতো করেন। লিভ নো স্টোন আনটার্নড। ফিরোজ এখন ক্লান্ত এবং বিরক্ত। বিরক্তিটা কার উপর সে জানে না, সম্ভবত তার ভাইয়ের উপর। মানুষটা হারিয়ে গিয়ে সবচেয়ে বড় বিপদে তাকে ফেলে দিয়ে গেছে। দুপুর 2টায় খিদে পেটে পৃথিবীর সবচেয়ে বোরিং মানুষটার সামনে তাকে হাসিমুখে বসে থাকতে হয়। পরকাল, ইএসপি, ক্লাইভান্স, অ্যাস্ট্রাল প্রজেকশন সম্পর্কে গল্প শুনতে হয়। কোনো মানে হয়? কোনো মানে হয় না। ফিরোজের এখন ইচ্ছে করে নিজেই নিরুদ্দেশ হয়ে যেতে। এক সকালবেলা ঘুম থেকে উঠে চা খাবে, চায়ের সঙ্গে সিগারেট, তারপর ভালো একটা পায়জামা পাঞ্জাবি পরে হাসি মুখে ঘর থেকে বের হয়ে যাওয়া এবং আর ফিরে না আসা। রকিব সাহেব বাসায় ছিলেন। একটা বাচ্চা ছেলে এসে বলল, আব্বুর জ্বর হয়েছে, শুয়ে আছেন। ফিরোজ বলল, আমি কি চলে যাব? ছেলেটি বলল, আপনাকে বসতে বলেছে। রকিব সাহেব 1 ঘন্টা পর গায়ে একটা চাদর জড়িয়ে উপস্থিত হলেন। ফিরোজ উঠে দাঁড়িয়ে বিনয়ের সঙ্গে বলল, আপনার নাকি জ্বর? রকিব সাহেব বললেন, শরীরটা একটু খারাপ যাচ্ছে। পরপর কয়েকদিন রাত জাগলাম, বয়স হয়েছে, আগের মতো রাত জাগতে পারি না। ফিরোজ বলল, আমার ভাইয়ের ব্যাপারে কোনো ইনফরমেশন কি পেয়েছেন? রকিব সাহেব হাসি মুখে বললেন, চেষ্টা করছি, মনে হচ্ছে পেয়ে যাব। আমাদের ইনফরমেশন গ্যাদারিং টেকনিকটা একটু আলাদা। আমাদের তো ফ্যাক্স মেইল, ইমেইল নেই। আমাদের যোগাযোগ হয় মানসিকভাবে, সময় লাগে। জি, বুঝতে পারছি।
জি না, বুঝতে পারছেন না, বোঝাটা এত সহজ না। একটা ঘটনা বলি, শুনুন। ঘটনা শুনলে আমাদের যোগাযোগ পদ্ধতিটা সম্পর্কে আপনার ধারণা হবে। রকিব সাহেবের যোগাযোগ পদ্ধতি সম্পর্কে ধারণা নেবার কোনো ইচ্ছে ফিরোজের নেই। সে এখন পুরোপুরি নিশ্চিত পুরো ব্যাপারটাই ভাওতাভাজি। খিদে তার নাইবুই হজম হয়ে আসছে, মাথা ঘুরছে। তার উচিত এই বাড়ি থেকে বের হয়ে সোজা কোনো রেস্টুরেন্টে ঢুকে গরুর ভুনা মাংস এবং গরম গরম পরোটা অর্ডার দেওয়া। সঙ্গে কাটা পেঁয়াজ থাকবে, মাঝে মধ্যে পেঁয়াজে কামড়। প্রচণ্ড খিদের সময় হঠাৎ হঠাৎ কিছু খাবার খেতে ইচ্ছে করে। আজ পরোটা গোস্ত খেতে ইচ্ছে করে, অন্যদিন কোনো অন্য খাবার খেতে ইচ্ছে করবে। ফিরোজ সাহেব। জি। আপনার কি শরীর খারাপ না? চেহারা কেমন যেন মলিন লাগছে। জি না, শরীর ভালো আছে। চা খান। চা খেতে খেতে গল্প করি। আপনার মনে শান্তির জন্য বলে রাখি, আপনার ভাইয়ের ব্যাপার আমি অনিতাকে বলেছিলাম। অনিতা আমাদের থিওসফিক্যাল সোসাইটির জন্য অত্যন্ত পাওয়ারফুল মিডিয়াম। সে আমাকে জানিয়েছে 1 সপ্তাহের মধ্যে পজিটিভ কিছু বলতে পারবে। আমি কি 1 সপ্তাহ পরে আসব? আসুন, আগামী বুধবারে আসুন, রাত 10টার পর আসুন। অসুবিধা হবে না তো? জি না, ওই রাতে আমাদের একটা সিয়েন্সও হবে। ইচ্ছে করলে অবজারভার হিসাবে থাকতে পারেন। সোসাইটির বাইরে কারোর থাকা অবশ্যই নিয়ম নেই, তবে আপনার ব্যাপার আমি বলে টলে ব্যবস্থা করে রাখব। জি আচ্ছা। এখন শুনুন, আমার জীবনে একটা অদ্ভুত ঘটনা। 4 বছর আগের কথা। অক্টোবর মাস, তারিখটা হলো 9 তারিখ। সন্ধ্যাবেলায় এক ভদ্রলোক এসে উপস্থিত হলেন। 2 বছর আগে তার একটা মেয়ে মারা গেছে। কিছুদিন হলো রোজ মেয়েটাকে স্বপ্নে দেখেন। মৃত মেয়ের সঙ্গে যোগাযোগ করতে চান। আমার কোনো ব্যবস্থা করে দিতে পারি কিনা। তিনি সঙ্গে করে মেয়ের কিছু ব্যবহারের জিনিস নিয়ে এসেছেন। মেয়ের ছবি এনেছেন, তার হাতে লেখা ডায়েরি এনেছেন। আমি বললাম, রেখে যান, দেখি কিছু করা যায় কিনা। মৃত মানুষের আত্মাকে চক্রে আহ্বান করা কঠিন। কিছু না, তবে অল্প বয়সে মারা গেলে সমস্যা হয়। প্ল্যানচেট বা চক্রে শিশুদের আহ্বান করার নিয়ম নেই। আহ্বান করলেও তারা আসে না। ফিরোজ জড়ানো গলায় বলল, ও। ঘুমে তার চোখ জড়িয়ে আসছে। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে সোফায় সে এলিয়ে পড়বে এবং তার নাক ডাকতে শুরু করবে। ভদ্রলোক একটা ভয়ঙ্কর গল্প ফেলেছেন। এর মধ্যে নাক ঢাকা তো ভয়ঙ্কর ব্যাপার। ঘুম কাটানোর কিছু পদ্ধতি সে ব্যবহার করছে, লাভ হচ্ছে না, উল্টো আরও ঘুম পাচ্ছে। সব পদ্ধতি কোনো না কোনো সময়ে ব্যাকফায়ার করে, উল্টো দিকে চলা শুরু করে। তার বেলায় এখন তাই হচ্ছে। ভয়ঙ্কর কোনো ঘটনার কথা ভাবলে ঘুম কেটে যায়। সে ভাবছে বাসায় পৌঁছেই দেখবে তার মা আকলিমা বেগম বাঁকা বাঁকা অক্ষরে একটা চিঠি পাঠিয়েছেন। চিঠির প্রতিটি সংবাদই দুঃসংবাদ। বাবা ফিরোজ, তুমি জমি বিক্রি করিয়া টাকা পাঠাইতে বলিয়াছিলা। আমি যথাসাধ্য চেষ্টা করিতেছি। লোকজনের হাতে এখন টাকা নেই। জমি কিনিবার ব্যাপারে কারো আগ্রহ নেই। তুমি মহা বিপদে পড়িয়াছ, ইহা আমি জানি, কিন্তু কি করিব আমি নিরুপায়। ফিরোজ সাহেব। জি স্যার। আপনার জ্বর টর আসছে নাকি? চোখ লাল। বোধহয় জ্বর আসছে। আজ বরং উঠি। গল্পের শেষটা শুনে যান। শেষটা না শুনলে মনের উপর চাপ থাকে। এই চাপ মানসিক শান্তির জন্য ক্ষতিকর। তারপর কি হলো শুনুন। আমরা কয়েকটা সিয়েন্স করলাম এবং প্রতিবারই রিডিং পেলাম মেয়েটা জীবিত, মৃত নয়। বুঝতে পারছেন ব্যাপারটা? জি। আমার নিজের ধারণা হলো আমরা কিছু ভুল করছি। আত্মার অনেকগুলি স্টেট থাকে, নানান স্তরে তাদের বাস। পৃথিবীর কাছাকাছি যারা থাকে, চিন্তা ভাবনা দেহধারীর মতো। ফিরোজ বাসায় পৌঁছলো জ্বর নিয়ে। তার ঝেপে জ্বর এসেছে। জ্বর আসার একটা সুবিধাও হয়েছে, পরোটা গোস্তের ব্যাপারটা মাথা থেকে চলে গেছে। এখন ইচ্ছে করেছে কাঁথার ভেতর ঢুকে পড়তে। দরজা জানলা বন্ধ করে কাঁথার ভেতর ঢুকে কুণ্ডুলি পাকিয়ে যাওয়া। মোটামুটি মাতৃগর্ভের মতো একটা অবস্থার পরিবেশ তৈরি করে জন্মের আগের অবস্থায় ফিরে যাওয়া। এই স্টেটেরও নিশ্চয়ই কোনো নাম আছে।
থিওফিস্ট রকিব সাহেব বলতে পারবেন। দরজা খুলে দিল ইমন। সে দরজা খোলা শিখেছে, চেয়ারের উপর দাঁড়িয়ে সিটকিনি খুলতে পারে। এই কাজটা খুব আগ্রহের সঙ্গে করে। ফিরোজ বলল, খবর কি রে? ইমন বলল, মা তোমাকে ডাকছে। ফিরোজ বিরক্ত মুখে বলল, মা আমাকে ডাকবে কি বেটা? আমি তো এইমাত্র ঢুকলাম, ভাবি তো জানেই না আমি এসেছি। ইমন আবারও বলল, মা তোমাকে ডাকছে। ইমনের মধ্যে রোবট টাইপ কিছু ব্যাপার আছে, মাথার ভেতর কিছু ঢুকে গেলে সেটাই বলতে থাকে। ফিরোজ বলল, যাচ্ছি, হাত মুখ ধুয়ে তারপর যাই। বুঝলি রে বেটা, শরীরটা ভালো না, থার্মোমিটার না দিয়েই বুঝতে পারছি 103 জ্বর। মা তোমাকে এখনই ডাকে। ফিরোজ সুরেয়ার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে হতভম্ব হয়ে গেল। খাটে বিছানায় সাদা চাদরে রক্তে মাখামাখি, চাদর থেকে গড়িয়ে মেঝেতে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। সুরেয়ার মুখ ছাই বর্ণ, প্রচণ্ড ব্যথায় সে নিজের মধ্যে চেপে রাখছে তা বোঝা যাচ্ছে, শুধু তার কণ্ঠার হাড়ের ওঠানামা দেখেই। ভাবি কি হয়েছে? সুরায়া ফিসফিস করে বলল, বুঝতে পারছি না, বোধ হয় অ্যাবর্শন হয়ে যাচ্ছে। কি সর্বনাশের কথা! ভাবি আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স নিয়ে আসছি, তুমি আর কিছুক্ষণ এইভাবেই থাকো। সুরায়া জবাব দিল না, ঘোলাটে চোখে তাকালো। সেই ঘোলাটে চোখের দিকে তাকিয়ে ফিরোজের মনে হলো অ্যাম্বুলেন্স আনতে গিয়ে সময় নষ্ট করা যাবে না। এত সময় হাতে নেই, তাকে যা করতে হবে তা হচ্ছে ভাবিকে পাজাকোলা করে নিয়ে এক্ষুনি রাস্তায় চলে যেতে হবে। কোনো একটা বেবি ট্যাক্সিকে উঠিয়ে বেবি ট্যাক্সিওয়ালাকে বলতে হবে তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যাও, তাড়াতাড়ি। বেবি ট্যাক্সি ঝড়ের গতিতে যাচ্ছে। ফিরোজ সুরায়ার অচেতন শরীর কোলে নিয়ে বসে আছে। ফিরোজের পাশে ইমন। তার মুখে দেখে মনে হচ্ছে না সে খুব ভয় পাচ্ছে। সে অবশ্যই তার মায়ের মুখের দিকে তাকাচ্ছেও না। সে বেবি ট্যাক্সিওয়ালার সাইডের আয়নার দিকে তাকিয়ে আছে। এই আয়নায় বেবি ট্যাক্সিওয়ালার মুখ দেখা যাচ্ছে। বেবি ট্যাক্সিওয়ালার মুখ দেখতে ভালো লাগছে, কেমন গোল মুখ, চোখ দুটি মার্বেলের মতো গোল। এর মধ্যে একবার সে শুধু তার ছোট চাচার দিকে তাকিয়েছে। ছোট চাচা খুব কাঁদছেন, শব্দ করে কাঁদছেন না, তবে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ছোট চাচার কান্না দেখে তার মনে হচ্ছে মা মারা গেছেন। এখন থেকে কে তাকে স্কুলে নিয়ে যাবে? ছোট চাচা? স্কুল থেকে ফেরত নেবার সময় ছোট চাচার সময় মতো আসবে তো? দেরি করে এলে তার খুব খারাপ লাগবে, কষ্ট হবে। সুরায়াকে হাসপাতালে ভর্তি করা হলো সন্ধ্যা 6টায়। রাত 3টায় ডাক্তাররা তাকে অপারেটিং রুমে নিয়ে গেলেন। তাদের দেখে মনে হচ্ছিল না রোগী সম্পর্কে তারা খুব আশাবাদী। কিছু একটা করতে হয় বলেই অপারেটিং রুমে নিয়ে যাওয়া। ইমন একটা বেঞ্চে একা একা বসেছিল। এত রাত হয়েছে তারপরও সে জেগে আছে, ঘুম পাচ্ছে না। ছোট চাচা তাকে একটা কলা এবং বন্ধুটি কিনে দিয়েছে। সে কলা এবং বন্ধুটি হাতে নিয়ে বসে আছে। ছোট চাচা খুব দৌড়াদৌড়ির মধ্যে আছেন। একবার ডাক্তারের কাছে যাচ্ছেন, একবার ওষুধ কিনতে যাচ্ছেন, একবার যাচ্ছেন রক্তের জন্য। তবে কিছুক্ষণ পরপর এসে ইমনকেও দেখে যাচ্ছেন। ভোর 4টায় ছোট চাচা ইমনকে বললেন, ইমন, তোর একটা বোন হয়েছে, তোর বোনটা ভালো আছে, তোর মাও ভালো আছে, আর কোনো চিন্তা নেই। ইমন বলল, বোনটার নাম কি? নাম এখনো রাখা হয়নি। রাখা হয়নি কেন? ছোট চাচা সেই প্রশ্নের জবাব না দিয়ে ক্লান্ত গলায় বললেন, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, বেঞ্চিতে লম্বা হয়ে শুয়ে ঘুমিয়ে পড়ব। তুই কলাটা এখনো খাসনি? না। আমাকে দে, খেয়ে ফেলি, খিদে চোখে অন্ধকার দেখছি। ফিরোজ কলা খেয়ে বেঞ্চিতে শুয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ল। ইমন ছোট চাচার মাথার কাছে জেগে বসে রইল। তার মনে হচ্ছে জেগে থাকাটা খুব দরকার। বেঞ্চটার পাশে চওড়া কম, ছোট চাচা যে কোনো সময় গড়িয়ে পড়ে যেতে পারেন। পাহারা দেওয়ার জন্য তাকে জেগে থাকতে হবে। তার একটা বোন হয়েছে, অথচ তার নাম রাখা হয়নি। এই চিন্তাটাও তাকে অভিভূত করেছে। সবারই নাম আছে, শুধু তার বোনটার কোনো নাম নেই। যদি নাম রাখতে ভুলে যায়, যদি কোনোদিন তার নাম না রাখা হয়, তাহলে কি হবে? মন খারাপ করে বেচারি ঘুরে বেড়াবে, কেউ তাকে খেলতে ডাকবে না। কি করে ডাকবে? মেয়েটার তো নাম নেই। আজ সারাদিন নানান রকম ভয়াবহ সমস্যা ইমন পার করেছে। তার চোখে এক ফোঁটা পানি আসেনি।
এখন এই ভোর রাতে বোনটার কথায় তার চোখে পানি এসে গেল। সে যতবারই শার্টের হাতায় চোখ মুছে ততবারই পানিতে চোখ ভর্তি হয়ে যায়। তার একটা বোন হয়েছে, সেই বোনটার নাম নেই কেন? এতক্ষণ ধরে উপন্যাসটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। অপেক্ষা উপন্যাসটির বাকি অংশ শুনতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে আমরা পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান।